শান্তিনিকেতন, আম্রকুঞ্জ, ৭ই পৌষ, অপরাহ্ন। চমৎকার পরিবেশ, মনোজ্ঞ একটি অনুষ্ঠান, যার বক্তব্য শোনার পর সেদিন আবার মনে হলো যে এই আম্রকুঞ্জ, এই বকুলবীথি, এই নতুন বাড়ি, শান্তিনিকেতন বাড়ি, এসব আমার খুব কাছের। এগুলোকে নিয়েই বোধহয় আমি বাঁচি এবং বাঁচব। তিনি বক্তব্যে বললেন যে আজ থেকে কত বছর আগে শান্তিনিকেতনে তিনি পা রেখেছিলেন, তারপরে বহু বছর এদিক ওদিক করে গড়িয়ে গেছে, তবুও শান্তিনিকেতন আজও তার হৃদয়ে একেবারে আগের মতোই অধিষ্ঠিত। আমরা যারা এখানে থাকি তারা খুব স্মৃতিমেদুর হলাম। যারা বহিরাগত তাদের দেখে মনে হচ্ছিল যে তারা খুব মন দিয়ে শুনছেন, কেউ কেউ অল্প হাসির রেখায় বুঝিয়ে দিচ্ছেন যে সত্যি তারা খুব ঠিক করেছেন আজকের দিনটিতে এখানে থেকে, অর্থাৎ সেই ৭ই পৌষের দুপুরবেলায়। এত কিছু কথা বলছি যাঁর সম্পর্কে, তিনি আমার খুব শ্রদ্ধার এবং শান্তিনিকেতনের বহু মানুষের আলোদি। শ্রদ্ধেয়া আলো রায়, নমস্কার। নমস্কার। এই যে যাত্রাপথের আনন্দ গান, এ তো শুনবো আজ আপনার কাছ থেকে এবং সমৃদ্ধ হব। তার শুরুটা কিভাবে হয়েছিল? আমার খুব ভালো লাগছে প্রথমে বলার আগে বলি, এই দূরদর্শনে এই সুযোগটা পেয়ে। তার কারণ একটাই, যা পেয়েছি তার তো তুলনা নেই, কিন্তু সেই অপরিশোধ্য ঋণ শোধ করি কি করে? আমার মতো সাধারণ জন কি করে করি? কিন্তু আজকে সেই সুযোগ এলো। সেই সুযোগটার জন্যই দূরদর্শনকে শুধু ধন্যবাদ জানাবো না, এগিয়ে চলুক, মঙ্গল হোক, তার সার্থকতা দিনে দিনে বাড়ুক, এটাই বলি, এই কথাটাই বলি। এই যে শুরু হলো কিভাবে, শান্তিনিকেতনের সঙ্গে পরিচয় সূত্রটা কি? আচ্ছা বলি, সংক্ষেপে বলতে গেলে আসামে আমার বাবা কাজ করতেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং তখনকার দিনে ইংরেজ আমল খুব একটা মেলামেশার সুযোগ থাকতো না, আলাদা থাকতে হতো, একা একা। আর দুপুরবেলায় ৮ বছর ৭ বছরের আমাকে মা শিশু শিশু ভোলানাথের কবিতা শেখাতেন। আর সেই বই কিন্তু ওখানে পাওয়া যেত না, সেই বই আসতো ভিপি করে, তোমাদের বোধহয় জানাও নেই, ভিপি করে কলকাতা থেকে। এবং সেটা কি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কে রবীন্দ্রনাথ ঠাকুর তাই জানি না। যাই হোক, কোনো একটা দিন মার কাছে পড়াশোনা করতে 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 ৮-৯ বছর যখন হলো, শুনলাম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খোলামেলা স্কুল আছে, গাছের নিচে ক্লাস হয়, সেখানে আমি যাব। আমি তো দারুণ খুশি, একা জীবন কাটাই। সেই হলো আমার শান্তিনিকেতনে। একটু মন খারাপ করলো না যে আসাম থেকে চলে আসবো এত দূরে? একেবারে ওইসব হলো না, অনেক বন্ধু পাবো জানলাম। আমার একটা নিজের একটা, তখনকার দিনে সুটকেস বলতো না তো, ট্রাঙ্ক হলো। নিজের জামা কাপড়টা যে অত সুন্দর, আবার 2টো শাড়িও হলো, মন্দির যাবো যে পরে। আচ্ছা, সেই সব নিয়ে চলে এলাম এবং ভর্তি হয়ে গেলাম। বিভূতিভূষণ গুপ্ত ছিলেন তখন অধ্যক্ষ, অনায়াসে ভর্তি হলাম। এখনকার শ্রীসদনকে তখন শ্রীভবন বলতো। সালটা ছিল 1946। এই যে একা থাকার একটা কষ্ট ছিল আসামে। আসামে তো খুব মনে হতো যে আমি একা। তারপর যখন এখানে এলেন, বন্ধু কজন পেলেন? অত বন্ধু একসঙ্গে, তারা সবাই নিয়ে নিল আমাকে বন্ধু হিসেবে। আর একটা আসন পেলাম, বই পেলাম, নিজের একটা ডেস্ক পেলাম। আমি বাড়িতেও যে ছিল না তা নয়, কিরম জানি একটা লাগতে লাগলো। সেই শুরু হলো যাত্রা পাঠভবনে আমার। তখন কি শ্রীভবনে থাকতেন? শ্রীভবনে থাকতাম, এবং শ্রীভবনে আমাদের ঘরগুলো ছিল সোনালি, রূপালি, 8-9 জন করে একটা ঘরে থাকতাম। সেখানে ঝাঁটার লিস্ট থাকতো, মানে কে কোন দিন ঝাঁট দেবে। আচ্ছা, এটা আমরা দিতাম, কিন্তু আমাদের অনেক সহায়িকা ছিল, যেমন সরলাদি, অম্বাদি, ওরাও করতেন। হ্যাঁ, এইভাবে জীবনযাত্রা শুরু। সেই ভোরবেলা আমরা মাঠে ধরো
ফিজিক্যাল ট্রেনিং এখন যেমন বলে সেরকম ড্রিল করতাম, ব্যায়াম করতাম, তারপরে এসে মুখ হাত পা ধুয়ে আমরা কিচেনে খেতে যেতাম, তারপর আমাদের বৈতালিক, আর বৈতালিকটা হতো লাইব্রেরি বারান্দায়। ওম পিতা নৌসি নো বোধি, কিচ্ছু মানে বুঝি না, কিন্তু শুনে যাচ্ছি, উচ্চারণ করে যাচ্ছি, আনন্দ পাচ্ছি। ঢং ঢং ঘন্টা পড়লো, যে যার ক্লাসে গেলাম। পড়াতেন কে জানো? হ্যাঁ শুনি, কারা ছিলেন মাস্টারমশাই? হ্যাঁ, তালোধ্বজ, প্রথমেই বলি তালোধ্বজের তেজেশদা। আচ্ছা, সেখানে ছিলেন গোসাইজি নিত্যানন্দ বিনোদ গোস্বামী, উনি ছিলেন। সুদর্শনাদি ছিলেন, তোমরা চিনবে, সুদর্শনা বাজপেয়ীজি, উনি ইংরেজি পড়াতেন। পরে ওর সঙ্গে বিয়ে হলো। তারপরে তার পরবর্তী, তাছাড়া মশাইজি ছিলেন, ইতিহাস পড়াতেন। আজও মনে পড়ে ধর্মচক্র প্রবর্তন কথাটা, কিচ্ছু বুঝিনি তখন, সত্যি তো তাই। ধর্মচক্র প্রবর্তনই তো জগৎকে বয়ে নিয়ে চলেছে। আর তালোধ্বজের কথাটা বলি, তেজেশদা পড়াতেন বাংলা আর প্রকৃতি পাঠ। তো প্রকৃতি পাঠ পড়তে পড়তে সেদিন বললেন, ফেব্রুয়ারির মাঝামাঝি বোধহয় সময় ছিল এখন মনে হয়, যে তোরা আজকে বসন্তকাল সম্পর্কে লেখ। আরে মাথা নিচু করে বসে আছে, ডিপ ডিপ করছে, বসন্তকাল তো জানি না, কিছু মনে করো না, আমরা একটু বোকাটোকাই ছিলাম। আমরা জানি পুজোর সময় শরৎকাল, বর্ষার বৃষ্টি পড়ে, শীতকালে শীত হয়, আর জানি না। তো মাথা নিচু করে বসে আছি, তখন বললেন, কি হে আলো দত্ত, কিচ্ছু লিখতে পারছো না? সঙ্গে সঙ্গে দুষ্টু ছেলেরা বলল, আমরাও পাচ্ছি না। আমি তো মাথা নিচু, শুধু ঘাড় নেড়েছিলাম না জানাতে। তেজেশদা বললেন, সব বইপত্র আসনে গুছিয়ে নাও, আজকে আমরা বেড়াতে যাব। আচ্ছা, বেড়াতে যে গেলাম আমরা, সেই উনার গেট দিয়ে, তালোধ্বজের গেট দিয়ে বেরিয়ে বাঁ হাতে আমরা মন্দির রেখে, ডান হাতে পুরনো মেলার মাঠ, জগদীশ কুঞ্জ ছেড়ে, উত্তরায়ণ ছেড়ে যেই গেছি, এখন নাট্যঘরের ওখানে বলেন, ওই হলুদ গাছ থেকে ফুল নিয়ে এত, যারা জানতো দৌড়ে গিয়ে নিয়ে এলো। এটা কি ফুল? হলুদ পলাশ। কোনোদিন দেখিনি, কেবল দেখছি কিরকম অন্যরকম, বক ফুলের মতো। এসব দেখতে দেখতে আবার ডান পাশে ওখানে থাকতেন ওই শোভনলাল গঙ্গোপাধ্যায় মশাই, তার বাড়িতে কমলা পলাশ উঠলো, ছুটলাম আমরা মালঞ্চ রেখে। পরে এই মালঞ্চ উত্তরায়ণ সব উত্তরায়ণটা জেনেছিলাম। চলেছি আমরা কলা ভবন পেরিয়ে, দেখছি মূর্তি কার করা তাও জানি না। এগিয়ে আমাদের সঙ্গীত ভবনের ওখানে বেঁকে গেলাম, শান্তিদার বাড়ির পাশে। ওখানে দেখালেন বাক্স বাদাম, কি জানি কি, কতগুলি খোলা পড়েছিল, দেখলাম। জানিস তো এই সময় দেখ, সমীরের কোমরে একটা সোয়েটার বাঁধা। কেন রে? এই সময়ে ঠান্ডাও লাগে, আরামও লাগে, যে হাওয়াটা পাচ্ছিস না, ওটা কিন্তু দক্ষিণা বাতাস। বাক্স বাদাম দেখে বললেন যে এটা কিন্তু এই সময় হয় না, এই দেখো খোলটা। আমরা এগিয়ে চললাম, সঙ্গীত ভবন পেরিয়ে বাঁহাতি আমরা বেঁকে গেলাম কালো বাড়ি, সঙ্গীত ভবন, কালো বাড়ি, একদম কোনো গোয়েঙ্কা হোস্টেল টোস্টেল ছিল না। এদিকে খোলা খেলার মাঠ, ওদিকে পুরনো নন্দন। আজকে নবনন্দন তোমরা জানো, আমরা নন্দন বলি। পুরনো নন্দনের সামনে খানিকটা জায়গা যেখানে হস্টেলগুলো হয়েছে, আর তার আগে খোলা আকাশের নিচে ধ্যানী বুদ্ধ কিংকদ্দার। কি অপূর্ব লাগছে আমি বোঝাতে পারবো না। এই করতে করতে আমরা চলে গেলাম, উনি নন্দনটা দেখালেন, একটা বড় ঘন্টা দেখলাম, আমরা ওটা ডুমডুম করতাম সময় পেলে আর কি। শ্রীভবন পেরে চৈত্যর কাছে যখন এলাম, ঘন্টা পড়ে গেল, তখন উনি বললেন, দেখলি তো ওরা বলল কি পাখি এ সময় দেখা যায়, কেউ কিন্তু কু কু করলো। তখন আমি চিনতে পারলাম কোকিল। হ্যাঁ, এসব হলো। বললেন যে তোমরা কিন্তু প্রত্যেকটা ঋতুকে জানবে, আমি আগামী ক্লাসে তোমাদের বলে দেবো আমাদের দেশে কটা ঋতু। কি সুন্দর উনি বসন্তকে চেনালেন। এবং এর মধ্যে আরেকটা কথা বলিনি, শ্রীভবনের কাছে থাকতে বললেন যে এই কে রে সিক রুমে, তো আমরা বললাম নন্দিতার জল বসন্ত হয়েছে, ওই দেখ। এই সময় কিন্তু একটু হয়ও, মানে আমি অবাক হলাম পরবর্তীকালে পড়াতে গিয়ে। আমরা যে বইয়ের মধ্যে রচনাগুলো দেখি,
পড়ে মুখস্থ করা, আমাদের একেবারে তা করতে হয়নি। কিরম গতে বাঁধা ওগুলো। আর উনি কি অদ্ভুতভাবে প্রকৃতিকে চেনালেন, এবং হয়তো তারপরে স্বতঃস্ফূর্তভাবেই তার লেখা হয়ে ঝরে পড়বে। একদম তাই। এবং সেরমভাবেই আমাদের কিন্তু প্রজাপতির জীবনটাও শিখেছিলাম, নিজে পুষতাম, খাওয়াতাম। শ্রীভবনেই তো? শ্রীভবনেই। সে কি কষ্ট করে মানে জুতোর বাক্স জোগাড় করতাম তোমরা ভাবতে পারবে না। বোলপুর তো ছোট্ট, একটা কার্ডবোর্ড বক্স জোগাড় করা একটা হস্টেলে থেকে বিশাল ব্যাপার, কিন্তু আনন্দ ছিল। একটা ছোট্ট পরিবার থেকে এলাম আশ্রম পরিবার। ডাকগুলো কিরকম ছিল জানো? ক্ষিতিদাদু, ক্ষিতিমোহন সেন, অবুদাদু, অবনীন্দ্রনাথ ঠাকুর, বোঠান, আমরা বোঠান দিদাও বলতাম না, বিবিদি। কি অদ্ভুত ভেবে দেখো, অবুদাদু কে জানি না তো। পরে রাজকাহিনী পড়েছি, শিল্পী জেনেছি, লেখক জেনেছি, কলমে ছবি আঁকেন শিখেছি, সেগুলো পরবর্তীকালে। অবুদাদু কি করতেন জানো? কি করতেন? বুধবারে ছিল আমাদের মন্দিরে যেতে হতো। ক্ষিতিদাদু আমাদের মন্দিরের আচার্য ছিলেন। আর মন্দির শেষ হলেই আমরা উত্তরায়ণে শুনতাম। আমরা কি করে বুঝতাম মন্দির শেষ হবে? ওই কথা টথাগুলো কিছু বুঝতাম যে তা না, মন্ত্রপাঠ হচ্ছে তো পিতা টিতা হলো, করলাম। তারপর যে এক বর্ণ বহুধা শক্তি যোগাত, আমাদের কি আনন্দ, এবারে শেষ হয়ে এসছে। পাশের মেয়েটার যা সাদা জামাটা টেনে বললাম, ও এরকম করলো। তারপরে যেই হলো আসতো মা সদ্গময়, বাহ শেষ হবে। শেষ যেই হলো ছুটলাম উত্তরায়ণে। কেন? অবুদাদু রামায়ণের গল্প বলেন। অবুদাদু কি করে বলছেন? অবুদাদু বলছেন কাটাম কুটাম দিয়ে, হাতে একটা এরকম কাঠের কিছু এরকম দোলাচ্ছেন আর বলছেন আজকে কিন্তু সীতাহরণ পার্ব। আর সেখানে একটা লাল কাপড়, সেটাই সিম্বলিক সীতা। তো যখন যাচ্ছে হাপুস নয়নে কেঁদে চলেছি, সীতাকে তো নিয়ে গেল, এবং আমাদের ভাষায় তখন রাক্ষস নিয়ে গেল। তাহলে কি হবে? বলছে গয়না পড়ছে না কেন? গয়না পড়লে তো তবে ওকে উদ্ধার করবে। তখন নাড়ালেন, কিছু একটা পড়লো, পরে মনে হচ্ছে ওটা কি সোনাঝুরির ফুল বা কিছু, জানি না। এই হলো। তারপরে বললেন কাঁদছিস কেন, এদিকে আয়। তো উঠে গেলাম মাথা নিচু করে, কি অন্যায় করেছি বুঝতে তো পারছি না। এরকম করে হাত রাখলেন, জানো কিছুই বুঝলাম না। বললেন একটা কথাই মনে আছে, সৃষ্টির বুকে কান্না লেগে আছে। এটা কিচ্ছু মানে বুঝিনি, আজ একটু একটু বুঝি। ঠিক, কি সত্য কথা, কি সত্য কথা। এইসব করেই জীবন কেটে গেছে। আর তারপরে তো বলতে পারি না, পাঠভবনের যে ধারাটা আজও বয়ে চলেছে। এই যে আশ্রম সম্মিলনী, এই যে নিজেদের মধ্যে যে পরিচালনা ব্যাপারটা, প্রত্যেকটা সঙ্গে বিভাগের সঙ্গেই টিচাররা থাকতেন। এবং এই একমাত্র স্কুল আমার মনে হয় যেখানে আমরা হাত তুলে ভোট পর্বও সেরেছি। কে বিচার বিভাগে থাকবে, কে স্বাস্থ্য বিভাগে থাকবে। শোনো, এই যে একটা বলি, এটা একটু আত্মপ্রশংসা হচ্ছে বটে, কিন্তু তৃপ্তি প্রশংসা। ঠিক তাই, আমি আত্মপ্রশংসা বলবো না, তৃপ্তি প্রশংসা। কেন? সেবারে সাধারণত ছেলেরা আশ্রম সম্মিলনী সম্পাদক হতো, তারা সহকারী বেছে নিতেন মেয়েদের থেকে, এবং সেটা যুগ্ম সম্পাদক। যুগ্ম, ঠিক। আমার বেলায় কোনো ভোট হলো, কিন্তু কোনো আরেকজন কেউ কন্টেস্ট করলেন না আজকালকার ভাষায়, ফলে আমি সম্পাদিকা হলাম। আর ভীষণ সবাই মিলে কি যে হলো বুঝলাম যে খুব একটা না, মানে রঞ্জিত দা, ওই যে প্রমিতা মল্লিক, যে ওর বাবা, তারপরে এই গোসাইজি টুসে, সাংঘাতিক আলো। উপেন্দা বললেন যে খুব ভালো হয়েছে আলো, একেবারে ইলেকট্রিক আলো, এইসব ঠাট্টা করলেন টরলেন, হয়ে গেলাম। তারপরে দেখলাম ওই বিভাগগুলো তো হয়েই আসছিল, শিশু বিভাগ, মধ্য বিভাগ, আদ্য বিভাগ, ওদের কতগুলো তুমি যেমন বললে, যেমন ক্রীড়া বিভাগ আছে, খেলা, খাদ্য, স্বাস্থ্য, অনেক কিছু আছে। বিচার বিভাগের কথা বললে, এবং বিচার বিভাগে 3 বার নাম উঠলে রাষ্ট্রটিকেটেড। হ্যাঁ, আমার নিজের মনে আছে, আমি বিচার বিভাগের দায়িত্ব যখন পেলাম পাঠভবনে, আমার মধ্যে একটা অদ্ভুত মনে হলো, একটা পাওয়ার এলো। ভীষণ বড় দিদি আমি, সবার উপরে সেই ছড়ি ঘোরাতাম, এটা কেন করনি, ওটা কেন করনি, মানে খুব
কর্তৃত্বময়ী এবং আমি। পরবর্তীকালে জুনিয়ররা যখন আমার পূর্বপল্লী শান্তিনিকেতনের বারান্দায় এসছে, বলে আলোদি ভাবতে পারছি না, মুড়ি ভাজা আর পকোড়া খাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, আড্ডা দিচ্ছি। বুঝতে পেরেছো ওই যে ঠিক, সম্পর্কটা ঠিক। তুমি বললে আর কি। ঠিকই। তো এইগুলো তো জীবনের সঙ্গ, এগুলো তো জীবন পথের একটা শক্তি, তাই না? মানে এগুলো প্রাপ্তি, এগুলো তখন বুঝিনি। তোমাকে একটা কথা এখানে লাফিয়ে বলি, 46 সালে ভর্তি হয়েছি, 47 সালে দেশ স্বাধীন হলো। এক্সকিউজ মি। স্বাধীন হওয়ার সময় আমাদের এই যে উদযাপনটা খুব সংক্ষেপে বলি, সন্ধ্যাবেলায় আমাদের ওং যো দেবাগ্নৌ মন্ত্র পড়ে আমাদের খেলার মাঠের পরে স্টাডিতে যেতে হতো। আচ্ছা, সেই সময় নলিনীদি বলছেন কাল তো ছুটি, মানে 14ই আগস্ট বলছেন, 1947 সাল, 47 বছরখানেক হয়েছে। কেন ছুটি? স্বাধীনতা দিবস। কিছু বুঝে বলছি না, শিখে বলছি। কেন? ইংরেজরা চলে যাবে, ভারত শাসন করবে। তাও কিন্তু শেখা, কিচ্ছু অন্তরে ঢোকেনি। আজকে শোনো, তোমরা স্টাডির পরে খেয়ে এসে নিজের ঘরে থাকবে, জেগে থাকবে, আজকে রাত্রির বৈতালিকে শিশু বিভাগেও যাবে। বেশ, প্রায় একটা গুঞ্জন উঠলো, তাই হলো। ঘরে চলে গেলাম, আর ঘন্টা পড়লে বলেছিলেন ঘন্টা পড়লে চৈত্যর কাছে যাবে, জড়ো হবে সবাই, জড়ো হবে। ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত, কেননা তখন 10টার মধ্যে লাইট অফ হয়ে যেত। সেই ঘুটঘুটে অন্ধকারে যেই না ঘন্টা পড়া, দৌড়। আর ওইসব অন্ধকার টন্ধকার আমাদের কিছু করতে পারতো না, আমাদের নিজস্ব একটা। কি হলো তারপর? বৈতালিক হলো 14ই আগস্ট। 16ই আগস্ট বৈতালিকটা তোমাকে সংক্ষেপে বলে দিই। ওমার সামনে আমরা দাঁড়াতে পারছি না, শিশুরা, শিশু বিভাগের সবাই সামনে দাঁড়িয়ে আছেন, মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন, সুরেন কর্দা দাঁড়িয়ে আছেন, রথিদা, গোসাইজি, আরো কতজন। পাশে উপেন্দার, ক্ষিতীশদা, জানো তো ওদের আজকাল রয় পোমো, শর্মিলা রয় পোমো, শ্রীলা, এদের বাবা ক্ষিতীশদা, এরা আর উপেন্দা, নীলার তোমার মায়ের বাবা, এরা দৌড়োদৌড়ি করছেন। এখন বুঝি কর্মী মণ্ডল কিছু হবে। ওমা খানিকক্ষণ পরে দেখি ওদের হাতে আগুন ধরিয়ে দিলেন। আগুন ধরানোতে ভাবলাম এটা কি, কে জানি বললো মশাল। আরো ভয় পেয়ে গেলাম। মশাল মানে মার শেখানো সেই বীর পুরুষ তো, আরে রে 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 তারা আসছে। হ্যাঁ, তখন ভাবছি কি হচ্ছে, স্বাধীনতা এটা কি হচ্ছে। সঙ্গে সঙ্গে পেছনে শৈলজদার পরিচালনায় এসরাজের অশেষদা বড় একটা তোমার এসরাজ, সেটা মাসুজি বিনায়ক উনি বাজাতেন, আর চৈতিদা ক্ষমাদির স্বামী ওর ভায়োলিনে ছড়িতে টান পড়লো। আর গান কি আরম্ভ হলো জানো? তোমারও পতাকা যারে দাও তারে দাও বহিবারে শকতি। চললো আমাদের বৈতালিক দল। আজকেও আমার এই মুহূর্তে দেখো মানে কাঁটা দেয়। তখন কিচ্ছু বুঝিনি কি যে তোমারও পতাকা দাওটাও। আমরা সেই ঘুরে গৌড় প্রাঙ্গণ রেখে, মাধবী বিতান রেখে, শালপিতিতে আজকের মৃণালিনী হস্টেল, তখন দাঁড়িক ছিল, বেঁকে গেলাম শিশু বিভাগের পাশ দিয়ে সন্তোষালয়। একেবারে চীনা ভবন, গুরুপল্লী পেরিয়ে খেলার মাঠের সামনে দিয়ে চৈত্যর ওখান দিয়ে এসে আমাদের ওই গৌড়প্রাঙ্গণ থামলো। তখন শঙ্খ বেজে উঠলো, আর ক্ষিতিদাদু, ক্ষিতিমোহন সেন অ্যানাউন্স করলেন এই ভারত স্বাধীন হলো, মশালগুলো নিভে গেল। এমন ভারতীয় ঐতিহ্যপূর্ণ স্বাধীনতা দিবস কখনো কি কোথাও উদযাপিত হয়েছে? আমার প্রশ্ন আজকে। তখন কিচ্ছু বুঝিনি। আর আজকে বলি ওই যে শঙ্খ বাজলো হলো, তার মানে তখন রাত 12টা হলো, তার মানে 15ই আগস্ট পড়লো। এবং বললেন যে কাল সকালে পতাকা উত্তোলন হবে। সেটা নিশ্চয়ই গৌড় প্রাঙ্গণেই হলো। গৌড় প্রাঙ্গণেই হলো। ওই পাতার আলপনা দেওয়া ছিল। এটা যে কি প্রাপ্তি আমার কাছে, আমি যে ঠিক বলছি এখন পাই অল্পজন, মঞ্জুদি, নিমাই টিমাই বলে। এটার উল্লেখ কিন্তু আছে বিশ্বভারতী পত্রিকা যে কোয়ার্টারলি, সেইটাতে অনেকটাই রয়েছে এই ক্ষিতীশদার কথা টথা। আমাকে পরবর্তীকালে যখন আমি বলছি, লিখেছিলাম কোথাও,
তখন যখন বলেছে আমার খুব ভাল লেগেছে, তার মানে ওটা রয়ে গেল। আমি কেন বলছি, এই ধারণাগুলো যদি থাকে তাহলে অনেকে অনেক কিছু পাবেন, যে কি ছিল আমাদের, কি পেয়েছি আমরা, কি ধারায়। কেননা ঢাকঢোল বাজিয়ে উদযাপনটা তো না কিভাবে করছি, কতটা আমরা ভাবছি এটা নিয়ে। দেখো আমাদের অন্তরে যে ঢুকিয়ে দিয়েছেন, আজ অবধি সেটা দেখছি, আজ অবধি সেটা বোধ করছি। আর তখনকার দিনে সবাই যে যাদের নাম করেছিলাম তাদের স্নেহ ছিল নিম্নগামী, কেউ বলেনি শ্রদ্ধা করো। আর আমাদের শ্রদ্ধা ওই নিম্নগামী স্নেহর সঙ্গে ঊর্ধ্বগামী হয়ে গেছে। আর সেখানেই বোধহয় একটা নান্দনিকতার সার্থকতা। একেবারে একেবারে সেই সম্পর্ক জোর করে হয় না, স্বতঃস্ফূর্তভাবে হয়। সময় থাকলে আরো বলতাম। এই যে পাঠ্যভবনের দিনগুলো চলছিল তার নিজস্ব ছন্দে, তার নিজস্ব রীতিতে। তারপর আচ্ছা আরেকটা কথা বলি, ওই উৎসাহটা তো বুঝতে পারছো আজকে খানিকটা রয়ে গেছে। ওই নাচে গানে স্পোর্টসে সব জায়গাতেই উৎসাহ ছিল এবং পারতামও খানিকটা। তো সেই সময়ে যখন আশ্রম পার্টি বলতো, চিত্রাঙ্গদা আর তাশিসদের গাছে নিউ এম্পায়ারে আছি আমরা জোড়াসাঁকোতে, কালো গাছে আমাদের খাবার পরিবেশনে রথিদা তো আছেন, সুরেন কর্দা আর রঞ্জিত রায়, আবার বলছি মণি প্রমিতার বাবা, ওরা ছিলেন আমাদের সমস্ত কন্ডাক্ট করতেন, কন্টিনজেন্ট ইনচার্জ বলতে পারো, সো কল্ড। আচ্ছা যাই হোক, সেই সময়ে যেদিন হচ্ছে স্টেজে চিত্রাঙ্গদা, আমি আর শিখা গুহ ছিল শেষের নাচটায় সখী দলে। সুরূপা না কুরুপা? না কিছু না, তখন ক্লাস 9-এ পড়ি বোধহয়। তখন আমরা সখীর দলে, প্রধান সখীও না। সেই সময় বলেন যে আলো শিখা তোমরা ছেলের ড্রেস পরে এসো, বসন্ত ধারাতলে হবে। ঠিক আছে, আমাদের এরকম একটু গোফ টোপ করে দিয়ে টোস্ট পরে ছেলে হয়ে আমরা সব করতাম নাচ, রূপ বদল হলো। হ্যাঁ রূপ বদল হলো। কিন্তু সেদিন রাত্রি তো আসছেন উদয় শঙ্কর আর অমলা শঙ্কর। আমাদের মনে হলো আমরা কেন এই পোশাকে যাব, যতই বোকা টোকা যাই বলো। তখন আমরা বললাম না আমরা তাহলে করবো না, আমাদের শাড়ি পরতে হবে, না আমরা করবো না, এইটাই আমাদের দাবি। কিছুতেই শুনছেন না যখন, তখন গৌরী ভঞ্জ বললেন যে আচ্ছা আমি দায়িত্ব নিলাম। উনি সে সময়ে এই স্টোরে টোরে পাওয়া যেত না সেই শাড়ি, আজকাল স্টিচ শাড়ি পাওয়া যায়, সেই কথাই বলছি। উনি বানাতেন ওই যে ড্রেস চেঞ্জ সুরূপার মুহূর্তের মধ্যে, সঙ্গে সঙ্গে সেটা পরিয়ে দিতেন আর কি, রেডি টু ওয়্যার। এবং সেই শাড়ি উনি রাত জেগে দুটি তৈরি করলেন। শৈলজাদা বললেন এসো বসন্ত ধরাতলে, ওই লাইনটা রিপিট হতে থাকবে, তোরা দুজন দুদিকে বেরিয়ে যাবি বিশুদা আর গৌরীদির কাছে। ঠিক আছে, তারা তেমনি কথা হলো, ড্রপ সিন পড়ে গেল, ওরা সব মোহরদি বাচ্চুদি ওরা সব এগিয়ে গেলেন মিট করতে। আমরা তো তাড়াতাড়ি খুলে ফেললাম, লজ্জা টজ্জা নেই, আমাদের গোঁফটা মুছিয়ে কুণ্ডল দিয়ে দিলেন, সাদা এঁকে দিলেন। আমরা তো খুশি হয়ে শাড়ি পরে গিয়ে স্টেজে দাঁড়ালাম। আমাদের দিকে ফিরেও তাকাননি উদয় শঙ্কর আর অমলা শঙ্কর। আমি কি বলতে চাইছি, কি পরিতৃপ্তি আমাদের সেই কিশোরী জীবনে, আমি বলতে পারি না। পরবর্তীকালে শিখলাম এই পরিতৃপ্তি কিন্তু মনকে ইতিমূলক দিকে রাখে, ঠিক নেতিবাচক দিক আসে না। হ্যাঁ, নেতিবাচক দিক আসে না। এবং ওইটার আমি আজকে কৃতজ্ঞ বলতে পারি গৌরীদির পক্ষে। গৌরীদির স্নেহ মমতা এ এক মাতৃসুলভ ব্যাপার, তাই না? ঠিক, এগুলো দিয়েই আমরা বড় হয়েছি। এখনো একটা কথা আমার নিজের খুব বলতে ইচ্ছে করে, বা অনেকেই যখন বলেন আমি সহমত হই, আমরা যারা শান্তিনিকেতনে বড় হয়েছি তাদের কখনোই মনে হয়নি যে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস বা ছাপিয়ে যাওয়ার যে প্রবণতা আজকে আমরা দেখি, যে সব কিছুই খুব বেশি বেশি মনে হয়। কোথাও গিয়ে যে নিজেকে কন্ট্রোল করা, এটা বোধহয় আমরা আমাদের ওই স্কুলের জীবনেই শিখে ফেলেছি। তোমাকে একটা কথা বলি? হ্যাঁ নিশ্চয়ই। যে কোনো কারণেই হোক, বিয়ের পরে নানা জায়গায় যাবার, সেটা কত সালে হলো বিবাহ? আমার বিয়েটা হলো 59-এ। আমি যখন MA শেষ করলাম এখানে তখন হলো।
59 অনওয়ার্ডস আবার ফিরে আসি 90-তে, এই যে 30 বছর মোটামুটি নানা জায়গায় দেশে বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে। পাঠভবনে পড়ে ইংরেজির দখলটা আমার ব্যক্তিগতভাবে খুব যে বেশি ছিল তা না। আর কথা বলা তো একেবারে কি বলবো তোমাকে, পারতামই না, মানে প্রায় ট্রান্সলেট করে করে করতাম। আমাদের একটু লজ্জাবোধও ছিল, কিন্তু তোমাকে যেটা বলতে চাইছি তোমার কথার পরিপ্রেক্ষিতে, কোনো জায়গায় গিয়ে নিজেকে ছোট মনে হয়নি। ঠিক, এটা আমার বা আমার পরিবারের থেকেও শান্তিনিকেতনের শিক্ষা অজান্তে যেটা দিয়েছে। কথাটা বুঝেছো? এই যে আত্মবিশ্বাস এবং সবার সঙ্গে মেলামেশা। কি হয়েছে, আমরা উত্তরায়ণে বোঠানের কাছে গেছি, সমাবর্তনের পরে নাচ দেখিয়েছি সন্ধ্যাবেলা। রাজেন্দ্র প্রসাদ ছিলেন, নেহরুজি ছিলেন, পরবর্তীকালে ইন্দিরা গান্ধীকেও পেয়েছি। করার পরে আমরা ওদের খাবার সার্ভ করতাম, পরিবেশন করতাম। ওখানে অনেক ছিলেন যারা বাড়িতে কাজকর্ম করতেন, দিতে পারতেন। বোঠান চাইতেন না ওই আশ্রম পরিবারের কেউ পরিবেশন করুক। সেই পরিবেশন শিখিয়েছেন কিন্তু আমাদের বোঠান। তুমি ভাবো একবার। সত্যি। আর ওটা যে প্রাপ্তি, ওটা ওইগুলো তো মনে হতো না, সহজে পেলে কি কেউ ভাবে? কাজে ওইভাবে আমাদের ওই যে মহানজন একজন কিছু, এটা আমরা বুঝতেই পারিনি, কিন্তু সম্মানটা ঠিক ছিল। ওয়ার্ল্ড পিস কনফারেন্স হলো তো 48-এ, ইলিনর রুজভেল্টের সই নিলাম। আজকে আমেরিকায় কাউকে দেখাই যখন বলে আরে বাস এরম বলে, বুঝেছো? সেটা যে একটা সাংঘাতিক তা না। তুমি ভাবো ওয়ার্ল্ড পিস কনফারেন্স এখানে হলো, ওরা ছিলেন উত্তরায়ণে। এরকম নানা কিছু জীবনে পেয়েছি রে। তাই বলি যে এ প্রাপ্তির শেষ নেই, এ শুধু স্বীকারই করতে পারি। আর আজকে 83 বছরের মনকে এই যে চাঙ্গা রেখেছে নানা কিছু শারীরিক যন্ত্রণা সত্ত্বেও, সেটা হলো শান্তিনিকেতনের যা দান তাকে পেয়ে। একটা কথা আমি এখানে আপনার কাছে জানতে চাইবো, এটা আমার নিজেরও জিজ্ঞাসা। আমাদের একটা ধারণা থাকে, মানে এটা আমি বলতে পারি যে আমরা নিজেদেরকে কখনো কখনো একটু প্রশ্রয় দিই, তো একটা ধারণা জন্মায় যে আমার সময়টা আমি যা কাটিয়েছি, আমি যেমন 80-র দশক 90-এর দশক আমি যখন ছাত্রী, আমার মনে হয় আমি আজও আমার কন্যাকে বলি যে কি ভালো ছিল রে। মানে আমি যদি ওটাকে উদ্ধৃতির মধ্যে রাখি, আবার আমার আগের জন যারা তারাও বলেন যে আমার 60-এর দশক কি ভালো ছিল রে। এখনো কি শান্তিনিকেতনের ক্ষেত্রে আমি আমার এই আবেগ বা উচ্ছ্বাস ঝরতে দিতে পারি? আচ্ছা শোনো, একটা কথা বলি, গুরুদেবের কথা নিয়েই বলছি। ওর ভাষা তো আমার ভাষা হবে না, আর উদ্ধৃতিটার মনে নেই। উনি আশ্রমের রূপবিকাশে বলছেন যে আশ্রমের জীবনযাত্রার গতির সঙ্গে বারে বারে অনেকে এখানে নিজেদের বৈশিষ্ট্য নিয়ে এসেছেন, তারা দিয়েছেন, এবং আমরা সমৃদ্ধ হয়েছে এবং পরিবর্তিত হয়েছে। ঠিক। এই পরিবর্তনের জন্য আক্ষেপ করা বৃথা। কত বড় কথা, গুরুদেব নিজে বলছেন, আমার ভাষা নয়। এই পরিবর্তনের জন্য আক্ষেপ করা বৃথা, এটা ওর ভাষা। শেষে বলছেন যে যুগে যুগে কালে কালে এই পরিবর্তন অত্যন্ত আহ্বানযোগ্য। কেন? এটা যদি সৃষ্টি লগ্নের, এই কথাগুলো ওনার, সৃষ্টি লগ্নের তালের সঙ্গে তাল মিলিয়ে, ছন্দের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে সেখানে সৃষ্টি সার্থক। সামঞ্জস্য রক্ষা করে সেই ছন্দের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে রক্ষা। তাল ভঙ্গ হলেই সৃষ্টি আর রইল না। সেটাই প্রশ্ন। আজকে কি তাল, মানে আমার কি দামি কথা, মানে ওটা বোঝবার কথা। আজকে কি তাল ভঙ্গ হচ্ছে, আমার প্রশ্ন। আমি বলছি এই প্রতিষ্ঠানে আজকে যেটা দেখছি, আমার বলতে দ্বিধা নেই, গত 25 বছর কি তার বেশি কি হচ্ছে, রাজনৈতিক
গ্রাস, সেই গ্রাস এখানকার বৈশিষ্ট্যকে অনেক সময় ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেখো, তুমি উল্লেখ করলে প্রথমেই সাতই পৌষের কথা। সাতই পৌষের সঙ্গে বিশ্বভারতীর কি সম্পর্ক সেটা তো আমরা মহর্ষি স্মরণ করি। সেখানে একাডেমিক আজকের ইউজিসিটিসির আসছে না, ওটা শান্তিনিকেতনের নিজস্ব অনুষ্ঠান। সেখানে মহর্ষি স্মরণ, সেখানে উপাসনা। আজকের দিনে আমাদের উপাচার্য মশাই উপাসনা করতে পারলেন? পারলেন না। কেন পারলেন না? এত সমস্যা তার সামনে এসছে। তিনি হয়তো চেয়েছেন, তিনি যেসব বললেন সেটা কিন্তু উপাসনার অংশ নয়, উপাসনা হলো না, পারলেন না, তাহলে তালভঙ্গ হলো। আর এই তালভঙ্গ কাম্য নয় শান্তিনিকেতনের কাম্য ক্ষেত্রে। নয়, কাম্য নয়। আমরা বিশ্বের দরবারে যে স্থান পেয়েছিলাম, যারা ইতিহাস পড়েছেন জানেন কতজন এসছেন, আমরাও আমাদের 14 বছর 15 বছরের জীবনে পেয়েছি, জেনেছি। তো সেইটার মূল্যটা কি আমরা বুঝছি, না আমরা রাজনৈতিক গ্রাসের মধ্যে ঢুকে যাচ্ছি? তবে কি জানো, আশাই সব। এই যে প্রাজ্ঞ বিজ্ঞ যারা রয়েছেন, আমাদের মতো যারা সাধারণ লোক আছেন, তারা যদি চেষ্টা করেন, এটা হবে না আমি ভাবতেই পারি না। নিশ্চয়ই হবে। সেই বোধ জাগরুক হোক, সেই চিন্তা মানুষকে গ্রাস করুক, আবার এই কষ্টের গুরুদেবের যে তৈরি অনুষ্ঠান, আমি বলি প্রতিষ্ঠান, সেটা আবার তার নিজস্ব রূপে প্রতিষ্ঠিত হোক। বেশ কিছুটা সময় আপনি বিদেশে থাকেন, ওখানে কিভাবে শান্তিনিকেতনের কথা বলেন? এই যে বলছিলেন আমার শেয়ার করতে পারলে খুব ভালো লাগে। এই মজা কি জানো, 2-3 বছর আগে বললো যে যেহেতু নাচ টাচ করতাম বলে, না খুবই সুন্দর নাচতেন, আমি নিজে দেখেছি। না একটু নয়, ওটা অনেকটাই। আচ্ছা ঠিক আছে, তো মেনেই নিলাম আপাতত। তো সেই সময় বললে যে একটা কিছু নাটে, আমি বললাম যে না, অ্যালগোর মশাই জগতের ওখানে ক্লোজ ডোরে ভীষণভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কথা হচ্ছে। তো আমার ইচ্ছে, আমি যেটা বুঝেছি, বৃক্ষরোপণ। তো বৃক্ষরোপণের কথা বলতে গিয়ে আজও মনে পড়ে এক অসুস্থ স্বপন মজুমদার আমাকে একটা আর্টিকেল দেখালেন, যেটা পড়ে জানলাম উনি গুরুদেব লিখেছিলেন হলকর্ষণের ব্যাপারে। লিখছেন যে আমাদের পূর্বপুরুষরা অরণ্য কেটে তাদের থাকার জায়গা করেছে, এবং বারে বারে এই অরণ্য কাটাতে পৃথিবীর যে উষ্ণ ছাদ, সেটা পৃথিবীতে প্রবেশ করছে। ওই ওজোন লেয়ার টেয়ারের কথা বৈজ্ঞানিক ভাষায় আমি তো জানি না, আমি বলতে পারবো না, প্রাজ্ঞবিজ্ঞরা সেটা জানবেন। যার ফলে ক্ষতি হচ্ছে। সংক্ষেপে যে কথাটা বলছেন, সেই পূর্বপুরুষের ঋণ স্বীকার করার জন্য আমি একটি অনুষ্ঠান, কল্যাণ অনুষ্ঠান তৈরি করেছি, যার নাম রাখলুম বৃক্ষরোপণ। একটি নতুন প্রাণেরও আর কি জন্ম। হ্যাঁ, প্রাণের জয়যাত্রা। আচ্ছা, সেই বৃক্ষরোপণ পরবর্তীকালে আমাদের ভারতীয় সরকার নিলেন। ওই ওই যে গাছ রোপণটা, এটা বৃক্ষরোপণ ওরা বলেন না, ওরা আরেকটা কিছু বলেন আর কি। এখন এই মুহূর্তে আমার মনে আসছে না, একটু স্মৃতিভ্রম। এফরেস্টেশন? না 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 না, আচ্ছা, বৃক্ষরোপণটা হলো গাছ পোতা, তো সেইটারই একটা অন্য ভাষা আর কি। যাই হোক, মনে হলে বলবো। হ্যাঁ, এখানে বৃক্ষরোপণ বলা হয়। এবং এই যে আজকে সবুজের অভিযানের জন্য সারা পৃথিবী মাতছে, এটা তো উনি করে গেছেন। দেখো, সাক্ষরতা, সমবায় ব্যাংক, বৃক্ষরোপণ সরকার পরে গ্রহণ করেছে, স্বাধীনতার পরে। রবীন্দ্রনাথ কবে, অনেক বছর আগে শুরু করে গেছেন। হ্যাঁ, এবং এই প্রাণের জয়যাত্রা, এবং যেহেতু ঔপনিষদিক দর্শনকে গুরুদেব মানতেন, তার চিন্তা সেটারই পুষ্ট, সেই জন্য প্রাণ তো শেষ হয় না, যার জন্য আজও তার মৃত্যুদিন বৃক্ষরোপণ হচ্ছে। মানে মৃত্যুতেই শেষ নয়, শেষ নয়, জীবন মৃত্যু মিলিয়েই সম্পূর্ণতা। ঠিক। এবং থিতু দাদুর বক্তৃতাতে শুনেছি, আমরা তো আর উপনিষদ অত পড়িনি,
সেইখানেই জেনেছি যে সেটা দিনরাত মিলেই দেখো, তুমি চাইনিজ ভাবনা দেখো, ওদিকে ওয়েস্টার্ন ভাবনা দেখো, সবই পরিপূর্ণটা আসে এভাবেই আসে। ঠিকই। লেখালেখি করেন তো, শুনি সেগুলোর কথা। লেখালেখি ক্ষমতা কি আছে, ওই যতটুকু একটু করি টরি এই আর কি, এই পর্যন্তই। তবে আমেরিকার কথা বলছিলে না, সেখানে 70 জনকে নিয়ে বৃক্ষরোপণ করেছিলাম। শুনি সে অভিজ্ঞতা। সেটা মানে এখানকারই মালবিকা গুহ পাঠভবনে পড়াশোনা করেছিল, একটা নাচের স্কুল আছে, সেই নিলাম। সবাই যে শান্তিনিকেতনের এক্স স্টুডেন্ট ছিল তা নয়, এবং জড়ো হলাম নাচের দলে, ধরো 35-40 জন পেলাম, আমরাও যোগ দিয়েছি, শ্রীলা আমি সব করে। কিন্তু আমাদের ঠিক হলো যে ওটা স্টেজে হবে, বঙ্গ সম্মেলনে প্রথমে। তো স্টেজে আমরা করলাম কি, খুব তানলিদা, বাচ্চুদা, হিতব্রত রায়, ভেলটুদা, কালীপদ রায়ের ছেলে, এদের পেলাম মানে অতিথি হিসেবে। আর 5 জন যেরকম থাকে পঞ্চকন্যা, তারা রইলেন। একটি সুন্দর গাছ করলাম যেটা শীতেও মরে না সেরকম। আর ঠিক করলাম স্টেজে হলেও এ গাছ কিন্তু রোপণ করা হবে, স্টেজের পেছনে এটা শুকিয়ে যাবে না। সেই ভাবনার থেকে ভারত সেবা আশ্রমে আমরা বললাম, ওরা খুশি হলেন। পরবর্তীতে মানে অনুষ্ঠান শেষে আমরা কিন্তু পরের রোববার ওটা ওখানে ছোট্ট করে রোপণ করলাম। তাহলে রয়ে গেছে, আজও রয়ে গেছে। এটা হলো মোদ্দা কথা। আর সেখানে আমরা এই 35 জন নাচে গানে, পঞ্চভূত বাচ্চারা যে সেজে থাকে প্রতিনিধি হিসেবে, হ্যাঁ খিতি অব তেজ মরুদ্বন, ছোটরাই বাংলা অত স্কুলে পড়ে না, মায়ের সাহায্যে 5টা কবিতা করলেন। সেই পোশাক এখানে সুশোভন আমাদের সাহায্য করেছিল, 1 বছর সময় পেয়েছিলাম। সেইটে করে যে কি পরিতৃপ্তি পেয়েছি, এমনকি ওই যে চতুর্দলা বইবে একদিন বললাম বাবারা বাচ্চাদের নিয়ে আসতো, তখন বললাম যে শুনুন, বসে থাকলে হবে না, আমরা আলোদি শুনুন বলবেন না। বলে তাহলে এসো তোমরা, ধরো চতুর্দলা ধরো। তারপরে বললাম যে দেখো স্টেজে যখন উঠবে আর্মি স্টাইলে, ওরা তো, তোমরা তো বেঁকে যাচ্ছ, পেছনের 2 জন উঠিয়ে ধরবে, তারপরে সেই চতুর্দলা যাবে। সেই খিতি অফ তেজ মরুদ্বম ছিল এই পঞ্চকন্যা নিয়ে, সেইভাবেই হলো ওখানে রোপিত। সেই গাছকে নিয়ে আমরা পরে করলাম এটাতে যে। আর শেষে কি গান হলো জানো, রিহার্সেলের সময় বলেছিলাম যে আজকে কিন্তু শান্তিনিকেতন পরিবারে, শান্তিনিকেতনে যারা ছিল তারা ছাড়াও এই গানের পরে তোমরা পরিবারভুক্ত হলে। অনেকের তো হয়নি আসা এখানে, ইচ্ছা থাকা, কি যে খুশি হলো তারা। আর সবাই মিলে গাইলাম আমাদের শান্তিনিকেতন সব হতে আপন। এই যে কি আনন্দ বলতে পারবো না। এবং সেই 70 জনের সঙ্গে যে পরিচয় হয়েছিল, তারা কিন্তু আজও কখনো কখনো আমার কাছে আসে, এটা যথালাভ। এই সব হতে আপন শান্তিনিকেতনে যখন এখনো আসেন বাড়িতে, আর কি কি করেন বা কিভাবে জড়িয়ে আছেন শান্তিনিকেতনের সঙ্গে? কি বলবো তোমাকে, একটা কথা বলি। হ্যাঁ, ওই যে খিতি দাদুর মন্দির বলেছিলাম, ওই যে মন্ত্রগুলো বলেছিলাম কোনটা হলে ছুটে পালাবো, সেই মন্ত্রগুলো আমাদের সনাতন ধারার মতো বীজ মন্ত্রের মতো কানে মনে ঢুকেছিল, জানি না, অজান্তে। আজ একটু মন হয়েছে, উপনিষদ জানি বলি, আমার স্বল্প বিদ্যায় ওই মন্ত্রগুলো কিন্তু অনায়াসে এসে গেল, খুঁজতে 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 সব অর্থগুলোও এসে গেল। একটা কথা, ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং, এই যে মন্ত্রটা কল্পিকা শুনলে কিন্তু রেগে যাবে, যে কাটা দেয়। হ্যাঁ, কি সুন্দর, ভাবে যে আলোদি কিভাবে উচ্চারণ করছেন, জাগে সে কথা ভীষণ প্রিয়। ওই যে আধ্যাত্মিক আলো, যে দৈব আলো, সেটাই তো প্রাণের সারা জাগায়, সেই আলোর বন্দনা। হ্যাঁ, মানের 23টা জোগাড় করেছি, বসুমতী সাহিত্য মন্দির, হেন তেন, এমনকি মহর্ষি টহর্ষি, কোনোটাই উচ্চারণের সঙ্গে মিলছে না। কেন মিলছে না? অর্থগুলো জানি, প্রত্যেকটা অর্থের সিনট্যাক্স আলাদা। পেয়ে গেলাম জানো, যা হতে উন্তস্ত জ চন্দ্রবিন্দু, যা হতে বাহিরে ছড়ায়ে পড়িছে পৃথ্বী আকাশ তারা, ভূর ভুবস্বা, পৃথ্বী আকাশ তারা। ঠিক আছে,
যা হতে বাহিরে ছড়ায়ে পড়িছে পৃথ্বী আকাশ তারা, যা হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা, কি সুন্দর কথা। তারই অসীম শক্তি ধ্যান করি আমি লইয়া ভক্তি। কার লেখা? আমাদের গুরুদেবের। মাত্র 4-5 বছর আগে জেনেছি। কাজে চাইলে পাওয়া যায়। কি অপূর্ব দেখো, যা তা চন্দ্রবিন্দু দিয়ে সেই যে অনির্বচনীয়, যেই যে আলটিমেট এনার্জি, তার কথা বলছে। যা হতে বাহিরে ছড়ায় পড়িছে পৃথ্বী আকাশ তারা, যা হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা দ্বারা, ইন্টেলেক্ট অ্যান্ড কনসাসনেস, তারই অসীম শক্তি ধ্যান করি আমি লইয়া ভক্তি। ধিও ইও নো প্রচোদয়াৎ। এই কথার পর আমার বেশি কিছু আর বলতে ইচ্ছে করছে না, শুধু শান্তিনিকেতন সম্পর্কে আপনার দু একটা কথা দিয়ে আমি শেষ করব। কি বলতে ইচ্ছে করে, নতুনভাবে শান্তিনিকেতনকে কিভাবে দেখতে ইচ্ছে করে, ব্যাস এটুকুই। আমি মনে করি পরিবর্তন আসবেই, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় আমার, ওগো আমার ওগো সবার, প্রভু তো ওই গানটায় রয়েছে না, বৃত্ত হতে প্রভু আমারও প্রিয় আমার, সেখানে বলছেন। কাজে এক জায়গায় আমার, এক জায়গায় তিনি সবার, এটাকে মানি। মেনে পরিবর্তন আসবে, একটাই ইচ্ছে করে, এই যে বিশেষ জায়গা যেটা তুমি আমার কত পরে এসছো, আজকে যেমন ভালোবাসছো, আমি যেমন ভালোবাসছি, এর মধ্যে যারা ভালোবেসেছেন, এখনো যারা ভালোবাসছেন, সেই তারা যেন সেইভাবে ভালোবাসতে পারেন। সেটা কার উপরে নির্ভর করবে? সেটা আমরা এখনকার যারা প্রজন্ম তারা আছেন, আর যারা অভিভাবক হিসেবে, শাসক হিসেবে রয়েছেন। কিন্তু আমি শাসক কথাটা এখন ব্যবহার করলাম, আমি বলবো অভিভাবক। এই সম্পর্কটা যদি দেওয়া নেওয়া না হয়ে আলোচনা করে বুঝে, এখনকার বর্তমান পরিস্থিতি বুঝে, সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, অন্য কোনো রাজনীতির প্রভাব না দিয়ে এগিয়ে যেতে পারে, বৈশিষ্ট্য রক্ষা হতে বাধ্য। শান্তিনিকেতন ফিরে পাবে তার ঋত গৌরবকে নিশ্চয়ই। এই যে শান্তিনিকেতন, নিকেতনটি কিসের? শান্তির। তাহলে মহর্ষি লিখেছিলেন ওই জন্যই তো। কাজে আসবে ফিরে, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই সেই বোধ শক্তি জাগরুক হোক বা হবে, এই বিশ্বাস রাখি আমরা সবাই, একটু বিচলিত হইতো। শ্রীমতী আলো রায়কে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে অন্তরের ভালোবাসা। কারণ আজকের এই যে কথা, এটাকে আলোচনা বলবো না, তাহলে খুব কেজো মনে হয়। এ তাঁর জীবন কথা, তাঁর জীবনের আনন্দ, তার জীবনের দুঃখ, তার নানান দেখার একটা, কি বলবো, একটা প্রয়াস মাত্র। একে আমি আলোচনা আমার বলতে ইচ্ছে করে না। শুধু একটা কথাই যেতে যেতে বলবো, আলোদির সঙ্গে সুর মিলিয়ে, যে এখনও অনেকেই জানতে চান যে শান্তিনিকেতনের তো পরিবর্তন কাম্য, এটা বলেছি, কিন্তু এখনও কি গন্ধ পাস, গাছপালা, আকাশ বাতাস এবং ঝরে পড়া পাতা, খসে পড়া পাতার খসখস আওয়াজ? শুধু বলবো যে হ্যাঁ, পাই এখনও। প্রত্যেকটা ঋতু, যেমন বসন্তকে বুঝতে আলোদিরা বেরিয়ে পড়েছিলেন পথে পথে তেজেশদার হাত ধরে, আজও কিন্তু শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা সব কিছুই আমাদের কাছে ধরা দেয় তার নিজস্ব রূপ লাবণ্য নিয়ে। এটাই শান্তিনিকেতন, এবং থাকুক আমাদের হৃদয়ের মাঝে, এটুকুই বলবো।